24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 আজ 19শে মে 11 জন বাঙালির রক্তে রাঙানো এমনই একটি দিন যা শিহরিত করে তোলে গোটা পৃথিবীর মাতৃভাষা প্রেমিকদের। ঠিক সেরকম আরেকটি ঐতিহাসিক আন্তর্জাতিক ভাষা শহীদ দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ 1952 সনের 21শে ফেব্রুয়ারির ভাষা সংগ্রামের কথা, যার স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। আজ 19শে মে অসমে সংঘটিত ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে বলতে হয় 1961 সনের কথা। সেই বছরের মে মাসটি আসামের বরাক উপত্যকার বাঙালিদের কাছে রক্তক্ষয়ী সংগ্রামের মাস হিসেবে পরিচিত, যা ছিল মূলত অসম সরকারের চাপিয়ে দেওয়া ভাষা বিলের আগ্রাসমূলক বিধির বিরুদ্ধে। পরিণাম তীব্র প্রতিবাদের সুনামি। ফলে 19শে মে আসামের কাছাড় জেলার শিলচর শহরে পুলিশের গুলিতে নিহত হন 11 জন বাংলা ভাষাভাষী মানুষ। আজ এই মহান ভাষা শহীদ দিবসটির তাৎপর্য বিস্তারিতভাবে তুলে ধরেছেন এই দেশের এক প্রখ্যাত খ্যাতনামা শিক্ষাবিদ, পদার্থবিদ, সাহিত্যিক, কবি, লেখক প্রফেসর মিহির দেব। আর এ উপলক্ষে উনার কণ্ঠে শুনব কয়েকটি যুগান্তকারী কবিতা পাঠ এজিটি লাইভ 24/7 এর পর্দায়। স্যার, আজ 19শে মে, তো প্রতি বছরেই বাংলা ভাষাভাষী লোক যারা আছেন সারা পৃথিবী জুড়ে, তারা এই দিনটিকে যথেষ্ট গুরুত্ব সহকারে পালন করে আসেন এবং যারা ভাষা শহীদ আছে তাদেরকে যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন। কিন্তু তথাপি কোথাও না কোথাও আমাদের আসাম হোক, ত্রিপুরা হোক, বাংলাদেশ হোক, আক্ষেপের কিছু কিছু সুর শোনা যায়। তো সেই প্রেক্ষাপটে এই ভাষার মর্যাদা রক্ষার্থে আপনার মেসেজটা কি থাকবে ভাবি প্রজন্মের কাছে? বিষয়টা হচ্ছে, দেখো, সব মানুষেরই একটা না একটা মাতৃভাষা থাকে। মানুষ অনেক ভাষা শিখতে পারে, কিন্তু তার মাতৃভাষার মর্যাদা সম্পূর্ণ আলাদা। এখানে সে সহজাত হিসাবে এই ভাষায় কথা বলে। একটা মজার গল্পই আছে যে একজন লোক বহু ভাষায় কথা বলে এবং লোকেরা ঠিক করতে পারছে না ওনার মাতৃভাষা কি। তখন ওরা ঠিক করলো যে ঠিক আছে, ওনাকে যদি একটু আঘাত দেওয়া যায় কি হয় দেখা যায়। তো তখন আঘাতটা দেওয়া হলো, তখন তিনি ও মা গো এইরকম কথা বলতেন, বা তিনি ওড়িয়া বলতে পারেন। এটা গল্পটা দিয়ে হচ্ছে চরম বিপদের সময় আমি যখন কথা বলি, আমি 100 ভাষা জানলেও যেটা আমার মাতৃভাষা সেটাই এলো। স্বাধীনতার আগে থেকেও আমাদের দেশে যে ইউরোপীয় প্রথার শিক্ষা এসছে, যেটা এখন চলমান, এটাকে নিন্দা করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা সারা পৃথিবী জুড়ে একটা পদ্ধতি আছে। প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা পড়ানো হতো, পরে বাংলা পড়ানো শুরু হলো, কিন্তু বাংলার প্রশ্নপত্রটা তৈরি হতো ইংরেজিতে। রাইট দি সামারি অফ দি পয়েম, এরকম করে। এরপরে ঠিক আছে, বাংলা একটু চালু হলো। এবারে স্বাধীনতার পর থেকে একটা অন্য সমস্যা দেখা গেল। ভারতবর্ষের রাষ্ট্রভাষা কি হবে? শুনেছি সেই তর্কে হিন্দি হবে রাষ্ট্রভাষা, এটা 1 ভোটে জিতে যায়। তখন ঠিক করা হয় যে না, এটা আমরা করব না,
আমরা আপাতত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলে হিন্দিকে বলবো, অ্যান্ড ইংলিশ অলসো উইল কন্টিনিউ। এবার আমাদের সংবিধানই বলেছে যে আমাদের দেশের ভাষাগুলির উন্নয়নে সরকার চেষ্টা করে, কিন্তু দেখা যায় কেন্দ্রীয় সরকার শুধুমাত্র হিন্দি ভাষার উন্নয়নের জন্যই কাজ করে। আমাদের এখানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আছে, প্রথমে এটা রাজ্যের বিশ্ববিদ্যালয় ছিল, এখন এটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। তা সেইখানে কোনো ডিপার্টমেন্টের কোনো জায়গায় বাংলায় কোনো সাইনবোর্ড নেই, এমনকি বাংলা বিভাগের যে ঘরগুলো সেখানেও এটা দেখা হচ্ছে দেবনাগরী অক্ষরে। তো ঠিক আছে, এটা নিয়ে তো হয়, কিন্তু ভাষা নিয়ে প্রবলেম দক্ষিণ ভারতে খুব প্রবলভাবে হয়েছিল। কিন্তু আসামে বাঙালিরা, বাংলাভাষীরা এটা বিপদে পড়ে। আমি তখন ক্লাস 9 বা 10-এ পড়ি, এখন মনে করতে পারছি না। একবারে এরকম ইনস্ট্রাকশন এলো যে সব অসমীয়াতে পড়তে হবে। আমরা ছোট শহর হাইলাকান্দিতে থাকি, আমরাও বাদ প্রতিবাদ করলাম, এটা হবে তোমার 54, 55, 1954 এরকম। কিন্তু আসামের অন্যত্র এই ভাষার ব্যাপারে চাপাচাপিটা চলল, যদিও বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে সেটাকে থামিয়ে দিল। আসামের অংশ আগে সবটাকেই কাছাড় বলা হতো, এখন 3টা ডিস্ট্রিক্ট বানানো হয়েছে, কাছাড় ডিস্ট্রিক্ট, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আর হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। এখানে স্কুলে টুলেও অসমীয়া কম্পালসারি করার চেষ্টা করা হতো, এবং এটার বিরুদ্ধে স্বাভাবিকভাবেই প্রতিবাদও তৈরি হতো। কারণ অসমীয়া যদি শিক্ষার মাধ্যম করে দেওয়া হয় তাহলে একেবারে নিচু ক্লাস থেকে এটা পড়ে আসতে হবে, আর বাংলা মাধ্যম থাকলে নিজের মাতৃভাষায় লোকে পড়বে, ততটা অসুবিধা হবে না। এই আন্দোলন চলতে চলতে 1961-তে 1961 19 মে শিলচর রেলওয়ে স্টেশনে খুব তুমুল বিপদ হয়ে আসে। ভাষাকে, বাংলা ভাষা চলবে এই দাবিতে এটা স্বীকৃতি আনার জন্য রেলওয়ে স্টেশনে রেলগাড়িকে বন্ধ করে রাখল। এটা করতে গিয়ে শেষ পর্যন্ত সরকার এর নির্দেশে পুলিশ গুলি চালালো। 11 জন এর প্রাণ যায়, তাদের মধ্যে একজনের বাড়ি ত্রিপুরায়ও ছিল। আমরা তখন আসামে নেই, তখন আমি কলকাতায় আছি। কিন্তু এই যে আন্দোলনের ফল যেটা হলো, এতে সাময়িক একটা স্বস্তি আসলো। এখন আসামে বলা হয় যে এখন আর বরাক ভ্যালি বলে 3টে ডিস্ট্রিক্টকে বোঝায়, যে এখানে ফর্ম টর্মস বাংলায় ব্যবহার করা যাবে, কিন্তু ফর্মগুলো, বাংলা ফর্মগুলো প্রায়ই পাওয়া যায় না, অহমগুলো থাকে। সেই আন্দোলন কিন্তু বরাক ভ্যালিতে এখনো চলছে।
একাধিক গ্রুপও তৈরি হয়েছে। বরাক ডেভেলপমেন্ট ফ্রন্ট বলেও একটা অর্গানাইজেশন হয়েছে। এখন একটা কথা চলছে যে এই যে বরাক ভ্যালির 3টে ডিস্ট্রিক্ট, এদেরকে একটা পৃথক সত্তা দিয়ে ইউনিয়ন টেরিটরি করার মতো ব্যাপার ভাবা হচ্ছে। আমরা জানি যে বাংলা মাতৃভাষার জন্য আমাদের জানা মতো প্রথম বুকের রক্ত ঢেলে দিয়েছিল তদানীন্তন পূর্ব পাকিস্তান ছাত্ররা 1952 21শে ফেব্রুয়ারি। এটা তারা মাতৃভাষা দিবস হিসাবে পরপর করেছে। আমরাও সেটা এখানে ত্রিপুরায় এটাকে পালন করতাম, কিন্তু 2-1 বছর এটা পালন করার পর আমাদের মনে হলো যে কেউ কেউ ভাবছে যে এটা বাংলা ভাষার দিবস, এটাতে আমাদের কোনো ব্যাপার নাই। তদানীন্তন মন্ত্রী অনিল সরকার আমাদের সঙ্গে আলোচনা করলেন। তিনি বললেন, আমরা এটাকে বাংলা ভাষা দিবস না করে মাতৃভাষা দিবস হিসাবে করে দিই, যাতে সব ভাষা আসবে। তা আমরা তখন থেকে এটা সবার জন্য আন্তর্জাতিক শব্দ আমরা ব্যবহার করিনি, কিন্তু মাতৃভাষা দিবস। ইতিমধ্যে কিছু লোকের প্রচেষ্টায় শেষ পর্যন্ত ইউনাইটেড নেশনস থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে সারা পৃথিবী এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে পালন করবে, এবং মাতৃভাষার জন্য আন্দোলনের কথা উঠলেই 21শে ফেব্রুয়ারির কথা চলে। কিন্তু এটা তো সত্য যে 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি, কিন্তু সেই মাতৃভাষার প্রতি টানের ফলে শিলচরে যে ঘটনাটা ঘটে গেল 19শে মে 1961, সেটাও কম গুরুত্বপূর্ণ নয়। ত্রিপুরাতেও ধনঞ্জয় বর্মা বোধ হয়, তারও প্রাণ গিয়েছিল ভাষার দাবি নিয়ে। ভাষা সম্পর্কে এবং মাতৃভাষা সম্পর্কে মানুষের মনে একটা ভীষণ আবেগ থাকে। এমন কথাও বলা হয়েছে যে মাতৃভাষা মায়ের দুগ্ধ। সত্যেন বোস বলতেন যে উচ্চতম ক্লাস পর্যন্ত ফিজিক্স সহ সব বিষয়েই বাংলায় পড়ানো যায়। রবীন্দ্রনাথও এটার পক্ষে ছিলেন। বিজ্ঞানের কাহিনী টাহিনী নিয়ে তিনি একটি বই লেখেন। এখন একটা নতুন সমস্যা দেখা দিয়ে, সেই সমস্যাটা হলো আমাদের দেশের চালিকা শক্তিটা দিল্লিতে। আগে ইউপিএসসি ইত্যাদি পরীক্ষায় শুধু ইংরেজি হতো, তারপর করলো কি যে না, প্রশ্ন করা হবে ইংরেজি এবং হিন্দিতে। এটা নিয়ে কিছু দাবি দেওয়া করা হলো। শেষ পর্যন্ত এই জায়গায় আসলো যে কিছু কিছু ক্ষেত্রে অন্য মাতৃভাষায়ও করা যাবে। কিন্তু বাস্তব যে সমস্যাটা, আমরা যদি ত্রিপুরার দিকে তাকাই, যে গার্জিয়ানরা অ্যাফোর্ড করতে পারে ফিনান্সিয়ালি, তারা তাদের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, এবং ওই সমস্ত স্কুলে অনেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে হিন্দিকে নেয়।
তার মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও সে বাংলাটা পড়ে না। আমার স্কুলের ছাত্রদের সঙ্গে কথা হয়েছে যে হ্যাঁ আমি ইংলিশ মিডিয়ামে পড়ি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি। এবং এটা আশ্চর্যের কথা যে বাংলাদেশ বা তদানীন্তন পূর্ব পাকিস্তান, যেখানে মাতৃভাষার জন্য বুকের রক্ত ঢেলে দেওয়া হয়েছিল, এই সমস্যাটা এখন সেখানেও প্রকট। যে গার্জিয়ান অ্যাফোর্ড করতে পারে তার ছেলে মেয়েকে প্রাইভেট স্কুলে পাঠায়, অনেক ফিস, ফলে কি হচ্ছে সমাজটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা ভাগ ইংরেজি এবং হিন্দি জানে, বাংলা জানে না, বাংলা পড়ে না। তাদের নামটা হয়তো বাংলা নাম, কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা যায় যে এই নামটা বাংলায় লেখো, তো সে নামটা বাংলায় লিখতে পারে না, সে ইংরেজিতে লেখে। এই যে পরিস্থিতিটা, এরা কিন্তু দেশের জন্য তাদের কোনো ভাবনা চিন্তা মনের মধ্যে জন্মাবে না। তাদের পড়াশোনাটা তাদের কোনো দোষ নয়, কারণ সেই ছেলে তো নিজে ডিসাইড করেনি, তার গার্জিয়ান ডিসাইড করেছে। তাকে আমরা সেই শিক্ষাই দেব যাতে সে এমপ্লয়েবল হবে, অর্থাৎ যে শিক্ষা শিখলে যার বাজার আছে আমি সেটা শিখব। আমি আমার নিজস্ব মাতৃভাষা, আমার অঞ্চল, আমার দেশ, তার ইতিহাস, তার মহাকাব্য, এগুলো শিখব। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটা কিন্তু শুধু এই ত্রিপুরা বা কাছাড় এরকম নয়। আমরা যাকে হিন্দি বেল্ট বলি সেখানেও এই একই সমস্যা হচ্ছে। আর দক্ষিণ ভারতেও একটু অন্যরকম, তারা ইংরেজির সঙ্গে তারা নিজস্ব মাতৃভাষাটা রাখে। মধুসূদন দত্তের সেই কবিতা যদি আমাদের মনে রাখে, এই জন্য কবিতাটার নাম, মধুসূদন তো বাংলা ছেড়ে ইংরেজিতে লেখালেখি শুরু করলেন, বিদেশে গেলেন, প্রবল দারিদ্র্যের মধ্যে পড়লেন, দেশের থেকে সাহায্য করে তাকে আনা হলো। কবিতাটার লাইন পুরোটা মনে পড়ছে না, এরকম, হে বঙ্গ ভান্ডারে দেব অমূল্য রতন, তা সবে অবহেলা করি আমি। এরপরে আর আমার মুখস্থ নেই। মধুসূদন ইউরোপীয় সাহিত্যের ধারাটাকে আত্মস্থ করলেন, কিন্তু তিনি বাংলায় নতুন ধারার সৃষ্টি করলেন। বাংলায় সনেট, যাকে আমরা চতুর্দশপদী বলি, এটা করলেন। অন্তমিল ছাড়া কবিতার প্রচলন করলেন। নানা রকম মহাকাব্য ধাঁচের কবিতা লিখলেন এবং বাংলা ভাষার ক্ষেত্রটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার কাজ প্রাথমিকভাবে তিনিই করেন। এরপর বাংলা ভাষা নানা দিগন্তে উন্মোচিত হলো। রবীন্দ্রনাথের হাতে এসে বাংলা ভাষা পরিপূর্ণ বিকাশ পেল। বাংলা কবিতা বই, গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেলেন। আসলে নোবেল পুরস্কার যখন দেয় তখন তারা কী করে, এতদিন মানে ইউরোপীয় ভাষার লোকেরাই পেত এবং ইংরেজরা পেত
অন্য ভাষার হলে ইংরেজিতে ট্রান্সলেট করে নিত। তা গীতাঞ্জলিরও তো ইংলিশ ভার্সানটাকেই সং অফারিংস বলে করলেন এবং নোবেল প্রাইজ তিনি পেয়ে গেলেন। এই নোবেল প্রাইজ পাওয়া, তিনি কিন্তু এশিয়ার প্রথম লোক যিনি নোবেল প্রাইজ পেয়ে। আমাদের যে একটা দুঃখ ছিল যে আমাদের সাহিত্য, আমাদের চিত্রকলা, আমাদের নাটক পৃথিবীর লোক কিছু কেউ আগ্রহ করে দেখে না, এটা কিন্তু রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির সঙ্গে সঙ্গে বদলে গেল। এরপরে আমরা দেখলাম জাপানের লেখকরা পেল, এরকম করে অগ্রসর হল। এই যে সামগ্রিক জায়গাটা সবটাই কিন্তু মাতৃভাষা উন্নয়নের লোক। সেই কথা যদি আমরা মনে রাখি, তাহলে শিলচরের যে 11টি প্রাণ আত্মবিসর্জন দিল, অথবা যে 11 জনকে মেরে ফেলা হলো, এটাকে আমি যদি এই কথা বলি যে বাংলাকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, আমি মনে করি না আমি কোনো ভুল কথা বলছি। আসামের সেই ভাষার সমস্যা এখনো চলছে। এই ভাষা নিয়ে সমস্যা আমাদের ত্রিপুরাতেও চলছে। আসামে বিরাট গোষ্ঠী যারা বড়ো বলে পরিচিত, বড় ল্যান্ড হয়েছে, অর্থাৎ টিবেটো বার্মিজ একটা গ্রুপ, তারা আসলো, তারা নানা দিকে ছড়িয়ে গেল। কিছু অংশ ত্রিপুরায় বাস করে। ত্রিপুরায় যারা ককবরক, যাদের মাতৃভাষা, তাদের ভাষা লিখিত রূপ বহুদিন ছিল না। সম্ভবত 1900-এর দিকে নাম ভুলে গেলাম, রাধামোহন সম্ভবত ককবরকের জন্য গ্রামার এবং গল্পের বই লিখতেন। এবং আমাদের সাউথ ডিস্ট্রিক্টের কাজী দৌলত আহমেদ বা এরকম কেন একজন, উনি উকিল ছিলেন, উনিও ককবরকের উপরে গ্রামার এবং কবিতার বই বের করলেন, বাংলা অক্ষরে ছাপা। দেশ যখন বদলালো, দেশ ভাগ হলো, পূর্ব পাকিস্তান থেকে অনেক হিন্দু পশ্চিমবঙ্গে গেল, ত্রিপুরায় আসলো, আসামে গেল। ফলে ত্রিপুরায় যে লেখাপড়াগুলো শুরু হলো সবই কিন্তু বাংলা মিডিয়াম। শুরুর দিকে খুব কম জনজাতি বলা হয়, এটাও ঠিক না, সবাই জাতি। আর শিডিউল ট্রাইব বলে একটা কথা আছে, এই শিডিউলটা তো ব্রিটিশ তার শাসনের জন্য বলেছিল, অমুক শিডিউলে যে আছে তারা। এটা শিডিউল ট্রাইবকে আমরা মনে করতে শুরু করলাম যে তারা আমাদের থেকে নিচু, তারা ভাবনা চিন্তা করতে শুরু করলো আমাদেরকে নিচু দেখানো হয়ে। আসলে এরা হচ্ছে একটা ডেভেলপিং নেশন। বাংলা তার আগে ডেভেলপ করে গেছে। আমি যতটুকু ভাবি আমার নিজের কাছে, যে জনজাতি উপজাতি এই কথাগুলো ব্যবহার করার কোনো প্রয়োজনই নাই। তারা ত্রিপুরী জাতি, জাতি
শব্দটা আমরা ব্যবহার করি ইংরেজি নেশন শব্দটার হিসাবে। রবীন্দ্রনাথ এটাকে পছন্দ করতেন না। নেশন যে ইংরেজি শব্দটা, এটা বোঝায় একটা গ্রুপ অফ পিপল যাদের মধ্যে অ্যাটলিস্ট ওয়ান থিং ইজ কমন। এখন এই যে ভারতবর্ষ, অ্যাটলিস্ট ওয়ান থিং ইজ কমন আমরা বের করতে পারি না। কলকাতায় যে ভবনটা হয়, রবীন্দ্রনাথ উদ্বোধন করেছিলেন, সেটার নাম হচ্ছে মহাজাতি সদন। রবীন্দ্রনাথের ধারণা ভারতবর্ষ হচ্ছে বহু জাতির একটা অপূর্ব মিলন ক্ষেত্র, আর ভারতীয়রা একটা জাতি নয়, তারা একটা মহাজাতি। এই সমস্যা ত্রিপুরায় এখনো চলছে। একদিন আপন বেগেই নদী তার পথ খুঁজে। 19শে মে উপলক্ষে 19শে মে উপলক্ষে আমি দুটো কবিতা করব, দুটোই বাংলাদেশে, দুটোই বাংলা ভাষার জন্য। একটা কবিতার নাম হচ্ছে আব্দুল গফফার চৌধুরীর কবিতা, বিখ্যাত কবিতা। উনি কিন্তু বিখ্যাত সাংবাদিক ছিলেন, কিন্তু এই গানটা মানে সব গানের উপরে। মুদের গৌরব মুদের আশা। আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রুগড়া এই ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্ত রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জানো জাগো কাল বসিকেরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুর বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে রেখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগ্নে তবু তোরা পার পাবি না। না না না, খুন রাজা ইতিহাসে শেষ রায় দেওয়া হবে তাই 21শে ফেব্রুয়ারি। সেদিনও এমনই নীল গগনের বসনে শীতল শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে। পথে পথে হেঁটে রজনীগন্ধা অলকনন্দা যেন, এমন সময় ঝড় এলো খেপা বুনো। সেই আধারে পশুদের মুখ চেনা, তাদের করে মায়ের বোনের ভয়ের চরম ঘৃণা। ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে, দেশের দাবিকে রোখে ওদের ঘৃণা পতাঘাত এই বাংলার বুকে। ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি 21শে ফেব্রুয়ারি। তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি। আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী। আমি শহীদ ভাইয়ের আজাদ আল্লাহ আত্মা ডাকে। জাগো মানুষের সুপ্ত শক্তি, হাটে হাটে বা ঘাটে মাসে দারুণ ক্রোধের আগুন আবার জ্বলব। ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি এটা তার বিখ্যাত কবিতা। আর বিজ্ঞান বিষয়ক লেখা এখনো খুব একটা হচ্ছে না, কিন্তু আগামী 20-25 বছরে অবশ্যই পাহাড়ের যেসব অঞ্চলে তারা বসবাস করেন সেখানকার লোয়ার ক্লাসে ককবরকে সব পড়তে পারবে। এটাই হচ্ছে আমাদের কাছে 19শে মের সিগনিফিক্যান্স। যত কষ্ট হোক, যত আত্মবলিদান করতে হয়, তারপরেও সব ভাষাগোষ্ঠীর লোক তাদের নিজ নিজ মাতৃভাষায় পড়াশোনা করতে পারবে, কাজকর্ম করতে পারবে। তারা প্যারাসাইট নয়, তারা স্বয়ম্ভূ, তারা
এখানেই তাদের জন্মকর্ম, এখানেই তারা আছে। আমার দৃষ্টিতে আমি মনে করি 61-র 19শে মে যে 11 জন প্রাণ দিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানানোর অন্যতম শ্রেষ্ঠ উপায় হচ্ছে আমাদের অঞ্চলের যার যার মাতৃভাষা যেরকম সেরকমভাবে তাদের ভাষাকে ডেভেলপ করবে এবং সেই ভাষায় অন্তত স্কুলের স্তরে পড়াশোনা করতে পারবে। আমি বিশ্বাস করি সেদিন একদিন আসবেই, হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু আসবে, নিশ্চিতভাবেই আসবে। এই কবিতার লেখকের নাম কবি শামসুর রহমান। কিছুদিন আগেও তার উপরে আক্রমণ হয়েছিল, বর্তমানে তিনি নেই। এটা বিখ্যাত কবিতা। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, কাকড়া ঝুলে বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি মঞ্জুর জোয়ার রোদে ঝলসিতে দক্ষ বাহার এগুলো গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারে হাঁকা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি চাখানার আর মাঠে মাদানে কর সংলাপ। স্বাধীনতা তুমি কাল বৈশাখীর দিগন্ত জোড়া মস্ত ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমল যায় না যে উদাম জহিন। স্বাধীনতা তুমি উঠানে দাঁড়ানো মায়ের শুভ্র শাড়ির ঝাপড়। স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতার মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় বুনো উদ্যান। স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কোর্তা, খুকির অমল তুলতুলে গান, রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান, বয়সী বটের ঝিলমিল পাতা, যেমন ইচ্ছা লেখার আমার কবিতার খাতা। যেটা হচ্ছে আলাউদ্দিন আল আজাদ, কবিতাটার নাম 21শে ফেব্রুয়ারি। স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধন 4 কোটি পরিবার। খাড়া রয়েছে তো যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে। হীরার মুকুট নীল পরানা খোলা তলোয়ার, খুরের ঝটিকা ধুলার চূর্ণ যে পদ প্রান্তে। যারা বুনি যান গুণ টানি আর তুলি হাতিয়ার হাপড় চালায়, সরল নায়ক আমার জমিতা সেই অনন্য। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, ভয় কি বন্ধু দেখা একবার আমার জাগরি 4 কোটি পরিবার। এ কোন মৃত্যু, এ কি দেখেছে মৃত্যু এমন, কেউ কি দেখেছে মৃত্যু এমন। শিশু শিহরে যাহার ওঠে না কান্না, ঝরে না অশ্রু। হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং। এ কোন মৃত্যু, কেউ কি দেখেছে মৃত্যু এমন। বিরহে যেখানে নেই হাহাকার, কেবল সেতার হয় প্রপাতের মোহিনীর ধারা। অনেক কথা পদাতিকৃত কলমে দেয় কবিতার কাল। ইটের মিনার ভেঙেছে ভানুক, একটি মিনার গড়েছি আমরা 4 কোটি পরিবার। বেহালার সুরে রাঙা হৃদয়ের বর্ণলেখায় পলাশের আর
রামধনুকের গভীর চোখের তারায় তারায় দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন, যুগে যুগে সেই শহীদের নাম। এঁকেছি প্রেমের ফেনিল শিলায় তোমাদের নাম, তাই আমাদের হাজার মুঠায় বজ্র শিখরে সূর্যের মতোয় জ্বলে শুধু এক শপথের ভাস্কর।